এম স্টাডি 247 এ সকলকে স্বাগত জানাই। যারা ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষা দেবে তাদের জন্য আমি কিছু বাছাই করা অঙ্ক প্রতিদিন মোটামুটি 10 থেকে 15টা করাবো, আর এগুলো করলে কিন্তু তোমাদের খুবই উপকৃত হবে। দেখো, এই অঙ্কটা পুলিশের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে, আর দেখো এটা তোমরা কিন্তু খুব সহজেও করতে পারবে। তাহলে এখানে যে 72টা দেয়া আছে, এই 72টাকে আমরা n ইন্টু n প্লাস 1 এইভাবে ভেঙে নেব, ঠিক আছে? তাহলে 72কে আমরা কি লিখতে পারি? 8 নং 72। তাহলে দেখো, n যদি 8 হয় তাহলে n প্লাস 1 কি হচ্ছে? 8 প্লাস 1। তাহলে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এইখানে চিহ্নটা কি দিয়ে আছে, প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন। যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তবে সবসময় উত্তর হবে n প্লাস 1 অর্থাৎ 9, ঠিক আছে? আর যদি প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন দেওয়া থাকতো তাহলে উত্তরটা হতো কি n অর্থাৎ 8। তাহলে কিন্তু আমাদের এখানে দেখো প্লাস চিহ্ন দিয়ে দেওয়া আছে, তাই উত্তরটা আমাদের কি হবে 9। তাহলে 9 আছে দেখো অপশন এতে। দেখো, এটা হচ্ছে একটা সরলীকরণের অঙ্ক। তো পুলিশের পরীক্ষায় সরলীকরণের অঙ্ক আসবেই আসবে, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের বদমাস নিয়মটা একটু মনে রাখতে হবে। দেখো, বিতে হচ্ছে ব্র্যাকেটের কাজ অফ, ডিতে হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ হচ্ছে অ্যাডিশন যোগ, এস হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে এই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে এই অঙ্কটায়। তাহলে প্রথমে দেখো, এখানে আমরা কি লিখতে পারি? 9 মাইনাস 3 11 33 আর 3 36/11। 9 1 9, 9 আর দিয়ে 11/9, ঠিক আছে? ভাগ এখানে 7/9 যা ছিল তাই, আর এখানে 5 7 35, এক যোগ হয়ে যাবে 36/7, ঠিক আছে? তাহলে এখানে দেখো মাইনাস অফ ভাগ এগুলো দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কিসের? অফের কাজ, ঠিক আছে? অফের কাজটা আমাদের প্রথম করতে হবে। তাহলে অফের কাজ যদি আমরা করি তাহলে অফ হচ্ছে এক ধরনের গুণ, ঠিক আছে? তাহলে এখানে নিচের 11 আর উপরে 11 কেটে যাবে, আর 9 দিয়ে যদি 36 কাটি তাহলে হবে 4। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 9 মাইনাস 4। তাহলে এখানে ভাগ যেমন আছে ভাগ থাকবে, কারণ আমাকে অফের কাজটা করতে হবে আমাদের। তাহলে অফের কাজটা করলে কি হবে? 7 সাথে 7 কেটে যাবে, আর 9 দিয়ে 36 কাটলে কত হবে? 4, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? 9 মাইনাস 4 ভাগ 4, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করবো? এবার কিন্তু ভাগের কাজটা করবো। দেখো, ডিভিশনের কাজ আগে, তাহলে ভাগের কাজ আগে করতে হবে আমাদের, বিয়োগ কিন্তু আগে করা যাবে না। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে 4 ভাগ যদি 4 করি তাহলে কত হবে? 1 হবে। 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 9 মাইনাস 1 তাহলে সমান সমান 8। তাহলে এটাই কিন্তু এটার উত্তর হবে। তাহলে 8 আছে দেখো অপশন বিতে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? অঙ্কটা একদম সহজ হলেও এই ধরনের অঙ্ক কিন্তু পুলিশের পরীক্ষায় প্রতিবারই আসে। তাহলে এখানে দেখো আমরা দুই রকম ভাবে তোমাদের শেখাবো অঙ্কটা। তাহলে এখানে প্রথমে দেখো তোমরা এইভাবে করতে পারো, a প্লাস বি প্লাস ab বাই 100, এই সূত্র দিয়ে তোমরা করতে পারো। তাহলে এখানে a কোনটা? দেখো 25%, বড় ক্ষেত্রে বাহু দুটোই সমান হয়। তাহলে কি করবো? 25, বি এর জায়গায় আমরা 25 বসিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে 25 ইন্টু 25 বাই হচ্ছে 100। তাহলে 25 আর 25 যোগ করলে কত হচ্ছে? 50। আর এখানে দেখো 25 25 কত হয়? 625, ঠিক আছে? 25 গুণ 25 করলে হয় 625, ভাগ হচ্ছে 100। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে? আমাদের দুই ঘর আগে দশমিক বসে যাবে, সবাই জানো। তাহলে 6.25, তাহলে যোগ করলে কত হচ্ছে? 56.25%, ঠিক আছে? দেখো, এটা তোমরা যদি মনে করো ফ্র্যাকশনে করবে তাও করতে পারো। কেমন ভাবে? দেখো, এই যে 25%, এই 25%কে যদি ভগ্নাংশে চেঞ্জ করি তাহলে কত হয়? 1/4, ঠিক আছে? তাহলে আমাদের বাহু 4 ছিল, আর বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কত হবে? এই 25% বৃদ্ধি পাওয়া মানে যদি আমরা ধরে নিই 4ই হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 এর 25% কি হবে? 1,
ঠিক আছে, তাহলে বৃদ্ধি পাচ্ছে মানে আমাদের এখন বাহু কত হয়ে যাচ্ছে 5, তাহলে এখানে 4 থেকে 5 হয়ে যাবে। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার, মানে 2 বার গুণ করতে হবে বাহুকে। তাহলে 4 গুণ 4 করলে কত হচ্ছে 16, আর 5 গুণ 5 করলে 25। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে ছিল আমাদের ক্ষেত্রফল 16, আর পরে ক্ষেত্রফল আসলো কত 25। তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে 16 থেকে 25 হয়ে যাবে মানে কি 9 বৃদ্ধি পেলো। তাহলে 16 তে যদি 9 বৃদ্ধি পায় তাহলে 100 তে কত বৃদ্ধি হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকেও ক্যালকুলেট করলে আমাদের 56.25% আসবে। দেখো এটা আছে অপশন সি তে। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরের সুদের আসলে 27 গুণ হবে। তাহলে এখানে দেখো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট এই ব্যাপারটা বুঝতে হবে। প্রিন্সিপাল হচ্ছে আসল, আর অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল। ঠিক আছে, তাহলে 27 গুণ হবে। তাহলে আমি প্রথমে মনে করলাম প্রিন্সিপাল হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, আর যদি 27 গুণ হয় সুদে আসলে তাহলে অ্যামাউন্ট কত যাবে 27। এবার এখানে তোমাদের মনে রাখতে হবে যদি 3 বছর থাকে তাহলে তোমরা কিউবে দেখবে যে কার কিউবে আসছে। ঠিক আছে, আর যদি 2 বছর থাকে তাহলে কার বর্গমূলে আসছে বা কার বর্গতে আসছে। ঠিক আছে, এবার এখানে দেখো 1 মানে কি লেখা যায়, 1 এর কিউব মানে 1, আর 27 মানে কি 3 এর কিউব। তাহলে আমাদের 1 থেকে 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা 1 ইউনিট হচ্ছে প্রিন্সিপাল, আর এখানে আমাদের 3 ইউনিট হচ্ছে কি অ্যামাউন্ট। তাহলে আমরা যদি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দিই, মানে সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে তো আমরা সুদটা পাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের আসল হচ্ছে 1 টাকা, তাহলে 1 টাকার উপর আমাদের সুদ হচ্ছে কত 2 টাকা। এই 3 টাকা থেকে 1 টাকা বিয়োগ করব, 3 হচ্ছে সুদ আসল, সুদ আসল থেকে আসল বিয়োগ করলাম, তাহলে 1 টাকায় হচ্ছে 2 টাকা সুদ। তাহলে আমাদের পার্সেন্টেজ বের করার জন্য কি করবো 100 দিয়ে গুণ করবো। তাহলে এখানে আমাদের কত আসলো 200%। ঠিক আছে, তাহলে এটা দেখো অপশন ডি তে আছে। দেখো এই অঙ্কটা দেখে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু অঙ্কটা ছেড়ে দেবে, বলে খুব বড় অঙ্ক। আর আমি তোমাদের এই অঙ্কটা এমন সহজভাবে শেখাবো যে তোমার 2 সেকেন্ডের মধ্যে করে আসতে হবে অঙ্কটা। তাহলে কি করবে দেখো, তাহলে 2 মানে আমরা কি লিখতে পারি, দেখো 1 আর 2 এর গুণফল হচ্ছে 2। 6 মানে কি লেখা যায় 2 গুণ 3। 12 মানে 3 গুণ 4। 20 মানে কি লেখা যায় 4 গুণ 5। 30 মানে 5 গুণ 6। 42 মানে কি লিখতে পারো 6 গুণ 7, 6 আর 7 এর গুণফল। 56 মানে 7 গুণ 8, আর 72 মানে 8 গুণ 9। 90 হচ্ছে 9 আর 10 এর গুণফল। 110 হচ্ছে 10 আর 11 এর গুণফল, আর 132 হচ্ছে 11 আর 12 এর গুণফল। দেখো এত কিছু তোমাদের করতে হবে না। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এখানে কতগুলো 1 আছে উপরে সেই 1 গুলো তোমরা গুনবে। দেখো একটা 1, দুটো 1, তিনটে 1, চারটে 1, পাঁচটা 1, ছটা 1, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা 1 আছে উপরে। ঠিক আছে, তাহলে তোমরা কি করে দেবে ব্যাস উপরে 11 লিখে দেবে, যতগুলো 1 থাকবে। 11টা 1 আছে আমি 11 লিখে দিলাম। আর নিচে লিখবে এখানে দেখো প্রথম যে পদটা এটা হচ্ছে কত 1। ঠিক আছে, তাহলে লিখবে এই যে 1, আর এখানে শেষ পদ কত হচ্ছে দেখো শেষ পদ হচ্ছে 12। তাহলে তোমরা কি করবে 1 এর সাথে 12 গুণ করে দেবে। তাহলে এখানে কত আসলো 11/12। ঠিক আছে, কতক্ষণ লাগলো করতে 2 সেকেন্ড। তাহলে এটার উত্তর কি হবে দেখো 11/12, অপশন বি। দুটি সংখ্যার গুণফল 4107 এবং গসাগু 37, তবে বড় সংখ্যাটি কত হবে। তাহলে এখানে দেখো এ এবং বি এটা এমন একটা অনুপাত যারা হবে কি পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, কোপ্রাইম। কোপ্রাইম কোপ্রাইম মানে কি পরস্পর মৌলিক সংখ্যা। দুটো সংখ্যার এইচসিএফ বা গসাগু যদি 1 হয় তবে তারা পরস্পর মৌলিক সংখ্যা হয়। তাহলে এখানে একটা সংখ্যা আমি n1 ধরলাম, তাহলে এটা হবে কি a ইন্টু এইচসিএফ। ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যাটা আমি n2 ধরলাম, তাহলে এটা হবে কি b ইন্টু এইচসিএফ। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এখানে কোনো সংখ্যা দেয়া নেই, দুটো সংখ্যার গুণফল আর গসাগু দেয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যাটা আমরা কি করতে পারি, তাহলে দেখো 1 নম্বর সংখ্যাটা কি হবে 37। এখানে আমি তোমাদের দেখালাম যে এ বি যদি কোপ্রাইম হয় তাহলে এখানে কি হচ্ছে একটা সংখ্যা a ইন্টু এইচসিএফ আর আরেকটা সংখ্যা হবে b ইন্টু এইচসিএফ।
তাহলে একটা সংখ্যা আমাদের হয়ে গেল 37-এ, আর দ্বিতীয় সংখ্যাটা আমাদের হবে কি 37B, ঠিক আছে। তাহলে এখানে দেখো সংখ্যা দুটোর গুণ করতে হবে আমাদের, কারণ গুণফল দেওয়া আছে। তাহলে আমরা গুণ করব 37-এ ইন্টু 37B, তাহলে এটা সমান সমান কি 4107। তাহলে এখানে দেখো 37 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হবে কি 111, আর এই 37 দিয়ে যদি আবার ভাগ করি তাহলে আমাদের কি হচ্ছে 3। তাহলে এখানে দেখো এ আর বি এর গুণফলটা আমাদের কি আসছে 3 আসছে। এবার এই 3কে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে দুটো সংখ্যার গুণফল আমাদের কোপ্রাইম হয়, পরস্পর মৌলিক সংখ্যা হয়। তাহলে আমরা কিভাবে ভাঙাতে পারি, দেখো আমাদের কিন্তু এখানে গুণ চিহ্ন ছিল, তাই আমাদের গুণ আকারে ভাঙাতে হবে। তাহলে আমরা 3 লিখতে পারি কি 3 1 3, ঠিক আছে। তাহলে দেখো এরকম ভাবে ভাঙানো যাবে। তাহলে আমাদের বের করতে হবে বড় সংখ্যাটা। তাহলে বড় সংখ্যাটা কি হবে, বড় সংখ্যাটা হবে 37 ইন্টু 3, ঠিক আছে। দেখো আমি যদি একটা এ ধরি, এটা হচ্ছে এ, আর এটা যদি বি ধরি, তাহলে আমাদের 3 দিয়ে গুণ করলে তো আমরা বড় সংখ্যাটা পাবো, আর যদি 1 দিয়ে গুণ করতাম তাহলে ছোট সংখ্যাটা পেতাম। তাহলে আমাদের বড়টা দরকার। তাহলে আমরা কি করবো 37 সঙ্গে 3 গুণ করবো, কারণ আমাদের কি ছিল 37 হচ্ছে একটা সংখ্যা আর 37B হচ্ছে আরেকটা সংখ্যা, তাহলে আমাদের বড়টা লাগবে। তাহলে 37-এ, তাহলে 37 গুণ 3, তাহলে এখানে গুণ করলে কত হবে 111, ঠিক আছে। দেখো 111 আছে অপশন বিতে। 1 টাকায় 21টি লজেন্স বিক্রি করলে 30% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 5% লাভ হবে। এটা আমি তোমাদের 2 সেকেন্ডের মধ্যে শেখাবো, ঠিক আছে। কিভাবে তোমরা 2 সেকেন্ডে করতে পারো এই অঙ্কটা। দেখো তাহলে কটি দেওয়া ছিল আমাদের 21টি, তাহলে তোমরা এখানে লিখে দেবে 21 গুণ। এবার দেখো প্রথমে ছিল 30% ক্ষতি হয়, তাহলে 30% ক্ষতি মানে কত, 100 থেকে 30 বিয়োগ করে দাও 70, তাহলে এটা লিখবে তোমরা উপরে, ঠিক আছে। আর দেখো পরে বলা হচ্ছে একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 5% লাভ হয়। 5% লাভ মানে 100 সাথে 5 যোগ করো, তাহলে 105, এটা লিখবে নিচে। তাহলে 21 দিয়ে 105কে কেটে দাও, তাহলে কত হচ্ছে 5, আর এই 5কে 70 দিয়ে কেটে দাও, তাহলে হচ্ছে কত 14। তাহলে এটা দেখো অপশন বিতে। 30 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত 1:5, সেটাতে আরো কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 1:6 হবে। একদমই সহজ একটা অঙ্ক। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের এই শরবতে সিরাপ ও জল ছিল, ঠিক আছে, সিরাপ আর ওয়াটার। তাহলে প্রথমে ছিল আমাদের 1:5, আর পরে এই অনুপাতটা হচ্ছে 1:6। তাহলে দেখো যেটা মেশানো হবে সেটার পরিমাণ কিন্তু চেঞ্জ হবে, আর যেটা মেশাবো না সেটা একই থাকবে। তাহলে সিরাপ কিন্তু আমরা মেশাইনি, তাই সিরাপের পরিমাণ দেখো এখানে একই দেওয়া আছে, আর জল মেশানোর জন্য জলের পরিমাণটা চেঞ্জ হয় 5 থেকে 6, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের টোটাল কত পরিমাণ মিশ্রণ ছিল সেটা তোমাদের দেখতে হবে। দেখো তাহলে সিরাপ 1 আর ওয়াটার 5, তাহলে যোগ করলে কত হচ্ছে টোটাল 6। তাহলে এই 6 ইউনিটের মান আমাদের দেওয়া ছিল কত 30 লিটার। তাহলে এখান থেকে দেখো 1 ইউনিটের মানটা কত হচ্ছে 5 লিটার, আর এখানে দেখো 5 থেকে আমাদের 6 হচ্ছে জলের পরিমাণটা, তাহলে এখানে 1 ইউনিটই বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, এই যে +1। তাহলে 6 ইউনিটের মান যদি 30 হয় তাহলে 1 ইউনিটের মান 5, তাহলে এখানে দেখো 5 আছে অপশন সিতে। এটা তোমরা অন্যভাবেও করতে পারো, কিভাবে করতে পারো, তাহলে টোটাল আমাদের 1:5 মানে 6 হচ্ছে। তাহলে এখানে 6 ইউনিটের মান কত, 6 ইউনিটের মান হচ্ছে 30। তাহলে আমরা প্রথমে এখান থেকে সিরাপ বের করে নেবো, সিরাপ হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান কত হবে 6 দিয়ে ভাগ করলে 5, আর তাহলে সিরাপ যদি আমাদের 5 হয়, এটা হচ্ছে সিরাপ, ঠিক আছে। তাহলে জল কত হবে, জল হচ্ছে 5 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান হলে 1 ইউনিটের মান 5 হলে 5 ইউনিটের মান কত হবে 25, এটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে। তাহলে আমাদের জল যোগ করতে হবে, তাহলে সিরাপ যেমন ছিল তেমনই থাকবে, আর আমরা জল যোগ করব। তাহলে জল আমি মনে করলাম x লিটার জল যোগ করব, ঠিক আছে। তাহলে এর ফলে যে নতুন অনুপাতটা হচ্ছে সিরাপ আর জলের, সেটা দেখো দেওয়া আছে কত 1:6। তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে 6, ঠিক আছে, সিরাপের সঙ্গে সিরাপ, জলের সাথে জল। তাহলে এখান থেকে যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে কি আসছে দেখো 25 + x = 5 6,
30, তাহলে এক্স এর মানটা কি হবে এখান থেকে তোমরা বলো? এক্স এর মান তো আমাদের 5ই আসবে। 30 থেকে যদি 25 বিয়োগ করে দিই তাহলে কত আসলো? 5 আসলো। তাহলে তোমরা যেইভাবে করো না কেন উত্তর একই আসবে, ঠিক আছে? তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 9টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ সংখ্যা কত হবে? তাহলে এখানে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে যে বহুভুজের কর্ণ সংখ্যা বের করার সূত্র হচ্ছে n ইন্টু n-3 বাই হচ্ছে 2। তাহলে n হচ্ছে এখানে বাহু সংখ্যা, যতগুলো বাহু দেওয়া থাকবে। তাহলে এই 9 হচ্ছে এখানে n এর জায়গায় 9 বসিয়ে দিলাম। তাহলে 9-3 বাই হচ্ছে 2। তাহলে 9 থেকে এখানে 3 বিয়োগ করবো, কত হবে? 6, আর নিচে হচ্ছে 2। তাহলে 2 দিয়ে 6কে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 3, আর 3 এর সঙ্গে এই 9 গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কত হচ্ছে? 27। তাহলে 27 হচ্ছে সঠিক উত্তর। দেখো 27 অপশন এতে আছে। একটি রম্বসের পরিসীমা 40 সেমি, একটি কর্ণ 12 সেমি, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে দেখো আমি একটা রম্বসের ছবি এঁকে নিই। তাহলে রম্বসের দুটো কর্ণ, তাহলে এখানে দেখো দুটো কর্ণের মধ্যে আমাদের একটা কর্ণ দেওয়া ছিল, আমি ধরলাম এই কর্ণটাই দেওয়া ছিল। তাহলে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের 12 সেমি। আর এখানে মনে রাখবে এই কর্ণ দুটো কিন্তু পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখে, যে এখানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, ঠিক আছে? আর এখানে আমাদের পরিসীমা দেওয়া আছে 40 সেমি। পরিসীমা রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে? তাহলে পরিসীমা মানে প্রত্যেকটা এখানে 10 সেমি করে হবে, কিন্তু এখানে যদি টোটাল 40 সেমি হয় তাহলে এটাও 10, এটাও 10, এটাও 10 হবে, এটাও 10 সেমি হবে। এবার আমি যদি মনে করি এই পুরো বাহুটাই 12 সেমি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটা হয়ে যাবে কত? 6 সেমি। তাহলে এটা 10, এটা 6। দেখো এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, দেখো যে 10 স্কয়ার থেকে যদি আমি 6 স্কয়ার বিয়োগ করি তাহলে কিন্তু আমি এইটুখানিকে মাপ পাবো। তাহলে 10 স্কয়ার কত হয়? 100। আর 100 থেকে 6 স্কয়ার 36 বিয়োগ হবে, তাহলে এটা হলো কত? 64। 64 মানে কি হয়? 8, ঠিক আছে? তাহলে আমাদের এইটুখানি করছে 8। তাহলে এইটুখানি যদি 8 হয় তাহলে আমাদের কর্ণ কি? পুরোটা। তাহলে পুরোটা আমাদের কত হবে? 16 হবে। তাহলে এই এক সিস্টেমে তোমরা করতে পারো 16। আর আরেকটা হচ্ছে সূত্রের মাধ্যমে তোমরা করতে পারো। তাহলে সূত্রটা কি এটা তোমরা মনে রাখবে, যে সূত্রটা হচ্ছে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার সমান সমান 4a স্কয়ার। d1 মানে এখানে কর্ণের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে d1 d2 হচ্ছে কর্ণ। তাহলে দুটো কর্ণের মধ্যে আমাদের একটা কর্ণ দেওয়া আসলো এখানে, ঠিক আছে? তাহলে 12 হচ্ছে আমাদের কর্ণ দেওয়া আছে। তাহলে 12 স্কয়ার করলে কত? 144 হয়, প্লাস d2 স্কয়ার 4a স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে বাহু, ঠিক আছে? তাহলে 4 এর মান আমাদের দেওয়া ছিল কত? পরিসীমা যদি 40 হয় তাহলে প্রত্যেকটা বাহু 10 করে হবে। তাহলে 10 স্কয়ার 100। তাহলে আমরা কি করবো? একবারে 4 গুণ 100 করে দিই, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি? d2 তার স্কয়ার সমান সমান, তাহলে 4 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 400। আর 144টা এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস 144। তাহলে d2 স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কত? 256। আর 256 মানে কার স্কয়ার হয়? 16 স্কয়ার হয়, ঠিক আছে? মানে d2 এর মান যদি আমরা বের করি তাহলে হবে কি? রুট 256। তাহলে 256 রুটের থেকে বেরোলে কত হবে? 16। তাহলে তুমি যেভাবে করো না কেন উত্তর আমাদের 16 আসবে, ঠিক আছে? তাহলে 16 আছে দেখো অপশন সি তে।